শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি কথা বলবো তোমাদের জৈব যৌগের নামকরণ নিয়ে। আমি আসলে লক্ষ্য করছি শিক্ষার্থীরা চায় খুব সহজে অল্প সময়ে নামকরণ মুখস্থ করতে। আসলে আমি বলবো নামকরণের নিয়মাবলী না জেনে কিংবা বেসিক না জেনে নামকরণ পড়লে খুব অল্প দিনে আপনি নামকরণ ভুলে যাবেন। তো এই জন্য আমি বলি আপনারা একটু সময় নিয়ে নামকরণ পড়বেন, পাশাপাশি আজকের যে নিয়মাবলীর কথাগুলো আমি বলবো আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন। আজকের ক্লাসের শুরুতে আমি জৈব যৌগের নামকরণের বিষয়টাকে কিছু অংশে বিভক্ত করেছি। যেমন আমি প্রথমে নামকরণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, তারপর নামকরণের কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো, তারপর আমরা সর্বশেষ আজকের যে মূল আলোচনা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ অর্থাৎ অ্যালকেনের নামকরণ নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থীরা আপনারা যাতে খুব অল্প সময়ে এবং খুব সহজে নামকরণ আয়ত্ত করতে পারেন, এজন্য আজকের ক্লাসে ধাপে ধাপে আমি সবগুলো বিষয় নিয়ে আসার চেষ্টা করব। এখানে আরও একটা জিনিস বলার আছে, নামকরণের আসলে অনেকগুলো ক্লাসের দরকার আছে। তো যে জন্য আমি সকল ক্লাস আমার চ্যানেলে দিব। আমি আজকে মূলত পর্ব 1 থেকে শুরু করছি। আপনারা প্রথমে নামকরণ পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেব। আসলে আমরা অনেক শুনে থাকি নামকরণের যে বিভিন্ন পদ্ধতি হয়। মূলত নামকরণের 3টি পদ্ধতি হয়। এক হলো সাধারণ পদ্ধতি বা আমরা যেটাকে ট্রিভিয়াল সিস্টেম বলে থাকি। তারপর 2 উদ্ভূত বা জাত পদ্ধতি, যেটাকে আমরা ডিরাইভড সিস্টেম বলি। 3 নম্বর যেটা সর্বশেষ গৃহীত এবং বর্তমানে ব্যাপক ব্যবহৃত, সেটা হলো আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপেক সিস্টেম। এখন প্রথমে আমরা যে পদ্ধতির কথা বললাম, সাধারণ পদ্ধতি নিয়ে একটু কথা বলা যাবে। আসলে সাধারণ পদ্ধতিটা কি আপনারা জেনে অবাক হবেন, প্রায় 80 লাখের মতো জৈব যৌগ রয়েছে। আসলে এত সংখ্যক জৈব যৌগকে কখনো মনে রাখা সম্ভব বলে মনে হয় না। তো এই জন্য আসলে নামকরণের প্রয়োজন পড়ে। তো প্রথম দিকে বা প্রাথমিক অবস্থায় জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে তার ধর্ম, তার জাতক কিংবা তার আবিষ্কারকের নাম ইত্যাদি বিষয় মেনটেন করে মূলত জৈব যৌগের নামকরণ করা হতো। তো এই সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতিটা মূলত তখনকার সময়ে দেখা যেত সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণে খুব বেশি ব্যবহৃত বা ব্যাপক পরিমাণে ব্যবহৃত হতো। তো আমি এই সাধারণ পদ্ধতির কিছু ধারণা আপনাদের দিয়ে দিই। প্রথমত সম্পৃক্ত হাইড্রোকার্বন যারা অর্থাৎ অ্যালকেন শ্রেণীর নামকরণের জন্য তারা অ্যান শব্দটা ব্যবহার করত। অ্যান, আমি একটু লিখি, যেমন অ্যান এই শব্দটা আপনারা পাবেন। অ্যান জৈব যৌগের নামকরণে তারা এই শব্দটা ব্যবহার করত। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন মনে করুন CH4 লিখলাম, তো এটা লিখতো তারা মিথেন। তো এভাবে কার্বন 1 থেকে শুরু করে কার্বন 4 পর্যন্ত প্রথম দিকেকার তারা নামকরণ করেন এবং এই নামকরণগুলো মূলত তারা অ্যালকোহলের জাতক থেকে তৈরি করে। এরপরে পরবর্তী যেই যৌগগুলা, অর্থাৎ আমরা যদি বলি 5 নাম্বার কার্বন থেকে অর্থাৎ প্যান্টেন থেকে শুরু করে, তখন তারা কিছু গ্রিক শব্দ ব্যবহার করত, যেমন প্যান, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক ইত্যাদি। তো এই অনুপাতে যদি আমরা যৌগ হিসাব করি, তখন যৌগগুলোকে বলা হতো প্যান্টেন, তারপর হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন ইত্যাদি। এরপরে আসলো জৈব যৌগগুলো যদি সরল কাঠামো থাকে, যেমন আমি একটু বলি সরল কাঠামো। সরল কাঠামো যেমন একটু দেখেন,
যেমন এই যৌগটা কিন্তু সরল কাঠামো, তো এখানে 1 2 3 4 5টা কার্বন রয়েছে, যে জন্য এটাকে অ্যান পেন্টেন বলা হয়। তো এই ক্ষেত্রে একটু ব্যাপারটা হলো এখানে যে অ্যানটা আসলো সেটা হলো আসলে নরমাল। তো সুতরাং আমরা একটু মনে রাখবো আসলে এখানে সাধারণ পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি সরল কাঠামো থাকে তখন আমরা সেটাকে নরমাল যৌগ, এই জন্য আমরা এই যৌগটার নাম দিলাম অ্যান পেন্টেন। এরপরে আসলো আরও দুটা শব্দ, একটা হলো আইসো আর একটা হলো নিউ। আর প্রথমে আইসো সম্পর্কে একটু বলি, সেটা হলো দেখা যাবে কিছু কিছু যৌগের ক্ষেত্রে কার্বনের 3 দিকে অর্থাৎ 3 পাশে 3টি অ্যালকাইল গ্রুপ থাকবে। যেমন আমরা এই যৌগটা যদি একটু খেয়াল করি, এখানে একটু লক্ষ্য করি, আমরা এই পুরো জিনিসটাকে একটা মূলক হিসেবে ধরলাম, এখানে একটা মূলক রয়েছে এবং এখানে একটা মূলক রয়েছে। এখন এই 3টি মূলক অর্থাৎ যদি এভাবে থাকে, যে আমরা যদি বলি অর্থাৎ একটা কার্বনের তার 3 পাশে যদি 3টি অ্যালকাইল গ্রুপ থাকে বা 3টা মূলক থাকে, তখন এই ধরনের যৌগগুলোকে বলা হয় আইসো যৌগ। এখন এই আইসো যৌগ হওয়ার কারণে এখানে যেহেতু 1 2 3 4 5টা কার্বন রয়েছে, এজন্য এটাকে বলা হবে আইসো পেন্টেন। অনুরূপভাবে যদি কোনো কার্বনের চারপাশে 4টা মূলক থাকে, চারপাশে 4টা, যেমন একটু লিখলে বুঝতে পারবেন, যেমন 4 নম্বরে লিখলাম এই কার্বন চারপাশে 4টা মূলক দিয়ে দিলাম। এই ধরনের যে যৌগগুলা, এই যৌগগুলাকে আসলে নিউ, তো এই জন্য এটাকে অনেক সময় দেখবি এভাবে নিউ, এখানে মূল কার্বন হলো 5টা, এই জন্য এটাকে বলা হয় নিউ পেন্টেন। তো শিক্ষার্থীরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও আমি আরেকটু বলে দিই, সেটা হলো কার্বনের একটু খেয়াল করবে, এই কার্বনের 3 পাশে 3টে যদি অ্যালকাইল গ্রুপ বা অন্য গ্রুপ থাকে তাহলে সেটা হবে তার আইসোপেন্টেন, আর যদি 4টা অ্যালকাইল গ্রুপ থাকে তখন সেটা হবে নিউ পেন্টেন। তো এগুলো প্রথম দিককার অর্থাৎ সাধারণ পদ্ধতিতে যখন নামকরণ করা হতো এগুলো ব্যবহার করা হয়। তবে অনেক সময় আমরা এমসিকিউতে এই দুইটি যৌগের ক্ষেত্রে এমসিকিউ পেয়ে থাকি। তো এই জন্য আপনারা কিভাবে আইসো এবং কিভাবে নিউ যৌগ বের করতে হয় সেটা একটু দেখে নেবেন। এখন আসি আমাদের উদ্ভূত বা জাত পদ্ধতি। আসলে কিছু যৌগ আছে দেখা যাবে তাদের একটি জাতক রয়েছে। তা আমি সহজ একটা এক্সাম্পল বলি, যেমন আপনারা যদি পড়ে থাকেন খুব ইজিলি বুঝতে পারবেন। যেমন আমি বললাম বেনজিন, আবার বললাম টলুইন। এখন বেনজিন আর টলুইন দুইটি কিন্তু পরস্পরের মধ্যে একটা সাদৃশ্য আছে। সেই সাদৃশ্যটা হলো আসলে একটি যৌগ আরেকটা যৌগ থেকে তৈরি। তাহলে আসলে এই যে টলুইনের কথাটা বললাম, টলুইনটা আসলে বেনজিন থেকে, অর্থাৎ বেনজিনের এটা থেকে জাতক। তো এই ধরনের ডেরিভেটিভসগুলো মূলত তখন নামকরণ করা হতো তাদের জাত বা উদ্ভূত পদ্ধতি থেকে। তো এটা ছিল মূলত তখন উদ্ভূত পদ্ধতি। আসলে এই সকল পদ্ধতি এখন খুব বেশি গ্রহণযোগ্য নয়, এখন অনেকটা ব্যবহার করে না বললেও চলে। তো যাই হোক, এখন আমরা সর্বশেষ আমাদের যে নামকরণ পদ্ধতি অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি, এটা নিয়ে কথা বলব। 1892 সালের দিকে জেনেভা শহরে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়। এখন ওই সম্মেলনে সমস্ত জৈব যৌগগুলোকে কীভাবে নামকরণ করা হবে তার কিছু নীতিমালা বা নিয়মাবলী নিয়ে কথা বলা হয় বা নিয়মাবলী প্রবর্তন করা হয়। এখন এইগুলাই মূলত ইউপেক নামকরণের বা আন্তর্জাতিক পদ্ধতির নামকরণের নিয়মাবলী। এখন আসলে এই ইউপেকটা হলো ইন্টারন্যাশনাল
ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখন এই বিষয়ে কথা বলা যায়। ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে আপনাকে প্রথমে যে বেসিক বিষয়টা জানতে হবে সেটা একটু আমি বলি। প্রথমে আমরা তিনটা শব্দ পড়ব। এই ইউপ্যাক নামকরণের তিনটি অংশ আছে, তিনটি অংশ বা পদ ও বলা যায়। এখন এই তিনটা অংশ কি আসলে? তো তিনটা অংশের কথা যদি বলি, প্রথমে আসে উপপদ বা যেটাকে আমরা মূলত প্রিফিক্স বলি। তারপর 2 নম্বর আছে শব্দমূল, শব্দমূল বা ওয়ার্ড রুট। 3 নম্বরে আছে পরপদ বা সাফিক্স। এখন এই তিনটা অংশ কি সেটা আমরা একটা দেখি। আমরা যখন কোনো একটা যৌগ লিখব তখন কিন্তু তার মধ্যে এই তিনটা অংশ থাকবে, অর্থাৎ একটা যৌগের নামকরণের ক্ষেত্রে এই তিনটা অংশ থাকে। তো সেটা কিভাবে থাকে? যেমন আমরা এগুলাকে একটু যদি সিকোয়েন্স আকারে লেখার চেষ্টা করি, আমি আপনাদের বোঝার সুবিধাতে একটা এক্সাম্পলের কথা বলি। যেমন 2-chloro বিউটেন। যেমন আমি এই এক্সাম্পলটা লিখলাম। এই এক্সাম্পলটা আপনি যদি একটু খেয়াল করেন, এখানে এটা একটু ভেঙে দিলাম। এই যে আমরা 2-chloro কথাটা লিখলাম, এইটা হলো উপপদ। তারপর এখানে বিউটেন, এটাকে আসলে বিউট যোগ অ্যান। এখন এই বিউট শব্দটা হলো শব্দ মূল, আর এই যে অ্যান শব্দটা ইউজ করলাম, এই অ্যানটা হলো পরপদ। এখন এই উপপদ সম্পর্কে আর একটু বিস্তারিত করি। আসলে উপপদটা হলো প্রতিস্থাপক। তো প্রতিস্থাপক কি? কোনো একটি জৈব যৌগ থেকে হাইড্রোজেন পরমাণুকে অন্য কোনো পরমাণু যদি প্রতিস্থাপিত করে, তাহলে ওই পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলকটাকে আমরা বলি প্রতিস্থাপক। এখন এই প্রতিস্থাপক সম্পর্কে আমি কিছু এক্সাম্পল আপনাদের দিয়ে দিই। প্রতিস্থাপক যেমন OCH3, যেমন আমি এখানে কিছু প্রতিস্থাপক লিখলাম, আরো অনেক প্রতিস্থাপক আছে। যেমন মিথক্সি, হাইড্রোক্সি, হ্যালো, অ্যালকাইল, নাইট্রো, অ্যামিনো, অক্সো। এখন এই যে আমরা এই মূলকগুলো দেখতে পাচ্ছি, এইগুলো আসলে প্রতিস্থাপক। অর্থাৎ যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে এই অংশগুলো দেখবে সামনের দিকে আমরা ব্যবহার করতেছি বা নাম লেখার সময় সামনের দিকে ব্যবহার করি। এখন এইগুলো হচ্ছে মূলত আমাদের উপপদ। এখন এই উপপদ সম্পর্কে আরেকটু যদি বলি, যেমন এখানে মিথক্সি, তারপর হাইড্রোক্সি। এই যে হ্যালো লিখলাম, হ্যালো আমরা জানি আসলে মূলত হ্যালোজেন যে জাতক। তো এখন আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন ইত্যাদি কিন্তু লিখতে পারি। এগুলোর পরে তারপরে আছে যেমন অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপের ক্ষেত্রে সেটা মিথাইল, ইথাইল, প্রোপাইল এটা হয়ে থাকে। তো অ্যালকাইল গ্রুপটা কি সেটা আমাদেরও অনেক সময় কনফিউশন হয়, আমি একটু বোঝার চেষ্টা করি। যেমন এই আর এর সংকেতটা, অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপের সংকেতটা হয় CnH2n+1,
অর্থাৎ এখানে আপনি যদি কার্বন 1 দেন, অর্থাৎ যদি n ইকুয়াল টু 1 হয় তখন এটা হয় CH3। এখন একটা কার্বন, এই জন্য এই গ্রুপের নামটা হয় মিথাইল। আর যদি যখন আপনি n ইকুয়াল টু 2 বসাবেন তখন এখানে আসবে C2H245। তো এই মূলকটার নাম হলো ইথাইল। তো এভাবে আমরা মূলত অ্যালকাইল গ্রুপটা পেয়ে থাকি। এইগুলো আমরা যখন আরও কিছু এক্সাম্পল ব্যবহার করব তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো এখন আমরা একটু শব্দমূল নিয়ে আলোচনা করি। এখন আমরা আসি শব্দমূল নিয়ে। আসলে শব্দমূলটা হলো যে কোনো জৈব যৌগের কার্বন যে শিকল অথবা কার্বন শিকল, বা আমরা এটাকে মূল যৌগ হিসাবেও চিহ্নিত করতে পারি। শব্দমূল মানে আমরা মনে রাখবো যে জৈব যৌগের ক্ষেত্রে যে কার্বন শিকল বা যেটা মূল যৌগ সেটা। এখন এই শব্দমূলগুলো আপনার কিন্তু মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটু লিখলাম, আপনারা খেয়াল করবেন C1 এটা দিয়ে বোঝাচ্ছি যদি একটা কার্বন হয় তখন তার শব্দমূলটা হবে মিথ, C1 মিথ। যদি C2 মানে হচ্ছে কি দুইটা কার্বন যদি থাকে তাহলে হচ্ছে ইথ, C3 প্রোপ, C4 বিউট, C5 প্যান, C6 হেক্স, C7 হ্যাট, C8 অক্ট, C9 নন এবং C10 ডেক। এই 10টা পর্যন্ত মনে রাখলে চলবে, তবে আপনি চাইলে আরও মুখস্থ রাখতে পারেন। এটাও মনে রাখাটা খুব দরকার। আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব তখন দেখতে পাবেন আসলে এটা কেন দরকার। এরপরে আমাদের এখানে 3 নম্বরে যে পদটা রয়েছে সেটা হলো পরপর। আসলে পরপরটা হলো যে কোনো যৌগের কার্যকরী মূলক বলতে পারে। কার্যকরী মূলক। এখন কার্যকরী মূলকটা কি? যেমন আমরা যখন কোনো একটা যৌগ লিখি তখন আপনি একটু যদি খেয়াল করছেন, যেমন আমি প্যান্টেন বললাম, তাহলে এখানে কিন্তু শেষে একটা অ্যান শব্দ যুক্ত হলো। আসলে এই অ্যানটা কেন যুক্ত হলো? কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন ছিল। এইরকম অনেকগুলো কার্যকরী মূলক রয়েছে যেটা আমার পূর্ববর্তী ক্লাসের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। অর্থাৎ সকল কার্যকরী মূলক আপনাকে অবশ্যই জানতে হবে। এরপর আমরা অ্যালকেনের একটু নামকরণে চলে যাব। এখন অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমার অবশ্যই এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি, আমার অবশ্যই জানা রাখবে। এখন অ্যালকেনের নামকরণে চলে যাব। এখন নামকরণের ক্ষেত্রে আমরা কিছু রুলস রয়েছে। এখন এই রুলসগুলো আমাদের হয়তো মনে রাখতে একটু অসুবিধা হয়, তো যে জন্য আপনি একটু কাজ করতে পারেন সংক্ষেপে, অর্থাৎ খুব অল্প কিছু পয়েন্ট মনে রেখে নামকরণটা মুখস্থ করতে পারবেন। তো আমি সে বিষয়ে কথা বলি। আমি এখানে পয়েন্টগুলো সংক্ষেপে দেব। এক নম্বর, আসলে যৌগটা যখন আপনি নামকরণ করবেন তখন কিন্তু তার নামের শেষে অ্যান শব্দটা যুক্ত হবে। এই কথাটা প্রথমে মনে রাখবেন, কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন থাকলে নামের শেষে অ্যান শব্দটা যুক্ত হবে। এরপরে দ্বিতীয় আসি, প্রথম যে কাজটা আমাদের করতে হয় যৌগ নামকরণের ক্ষেত্রে নাম্বারিং করতে হয়। অর্থাৎ আমার এখানে নাম্বারিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন নাম্বারিং বিষয়টা কি আসলে একটু খেয়াল করেন। যেমন মনে করেন আমি এখানে এটা একটা চেইন দেওয়ার চেষ্টা করলাম। এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6। এই যে আসলে এখানে আমি 6টা কার্বনকে আইডেন্টিফাই করলাম, বা এটাই আসলে মূলত নাম্বারিং। এই নাম্বারিংটা কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন নাম্বারিং করার সময় কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যেমন এই কাঠামোটা কিন্তু সরল, কিন্তু এখানে কোনো পার্শ্ব শিকল নেই। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি, তাহলে আপনি একটু খেয়াল করবেন এখানে কিন্তু দুইটা চেইন দেওয়া আছে বা চেইন পার্শ্ব শিকল। আমরা যদি এটা আমি একটু বলি পার্শ্ব শিকল, আর এটা মূল শিকল। আমি যদি নাম্বারিং করলাম 1, 2, 3,
4 5 6। এখন আপনি যদি আরেকটু জিনিস লক্ষ্য করেন, এই নাম্বারিংটা কিন্তু আমরা এভাবে না করি, কিন্তু যেমন আমি নাম্বারিংটা করলাম বাম দিক থেকে ডান দিকে, কিন্তু এই নাম্বারিংটা তো ডান দিক থেকে বাম দিকেও করা যায়। হ্যাঁ, করা যাবে, তবে কথা হলো যে দিক থেকে নাম্বারিং করলে আমি পার্শ্ব শিকলের অবস্থান আগে পাবো, আমাকে অবশ্যই ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। আমরা এবার কিছু সরাসরি যৌগে চলবে। যেমন এই কাঠামোটা কিন্তু সরল কাঠামো। এখন এখানে যদি কোনো পার্শ্ব শিকল তৈরি হয়, যেমন আমি মনে করি আমি পার্শ্ব শিকলের জন্য এখানে একটি হ্যালোজেন পরমাণু দিলাম, তাহলে আবার নাম্বারিং করার সময় যেই কাজটা আমাকে মনে রাখতে হবে, আমি নাম্বারিংটা করব 1 2 3 4 5, অর্থাৎ এটা আমি এদিক থেকে করলাম, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে। এখন আমি যদি এটাকে ডান দিক থেকে নাম্বারিং করে আসি 1 2 3 4 5। এখন আমার একটা লক্ষণীয় বিষয়, আমার এখানে যে প্রতিস্থাপক রয়েছে, এখন এই প্রতিস্থাপকটা বাম দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বর অবস্থানে থাকে, আবার ডান দিক থেকে নাম্বারিং করলে কিন্তু 4 নম্বর অবস্থানে থাকে। তো এই ক্ষেত্রে আমার ডান দিক থেকে নাম্বারিংটা হলো ভুল, আমাকে অবশ্যই সেটাকে বাম দিক থেকে নাম্বারিং করতে হবে। এখন আরেকটা নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, এখানে একটু প্রবলেম আছে, সেটা হলো কি, আমরা যখন যেমন এই যৌগটা আমরা কিভাবে নাম্বারিং করি, এখন আপনি মনে করেন এটাকে বাম দিক থেকে করলেন, এখন আপনি একটু আগেই বুঝছেন যে আসলে যে দিক থেকে করলে পার্শ্ব শিকলের অবস্থানটা আমরা আগে পাবো। তবে আমি বলবো এখানে কিন্তু একটু সমস্যা রয়েছে। আপনাকে নাম্বারিং করার সময় যদি একক পার্শ্ব শিকল থাকে, তখন কিন্তু খেয়াল করতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে সেন্টার সবচেয়ে লম্বা হবে। তো এটাও একটা পয়েন্ট। এটা কিভাবে হয়, যেমন আমি মনে করি এটাকে নাম্বারিং করলাম 1 2 3 4 5। তো এদিক থেকে আমরা নাম্বারিং করলে এখানে 5টি মূল কার্বন পাচ্ছি। এখন আমি যদি এটাকে বাম দিক থেকে নাম্বারিং করে আসি 1 2 3 4 5 6, তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূল চেইনে 6টা কার্বন রয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে বাম দিক থেকে আপনাকে অবশ্যই নাম্বারিং করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু বলি, নাম্বারিং করার সময় যদি পার্শ্ব শিকলে একাধিক কার্বন থাকে, তখন আপনাকে খেয়াল করতে হবে যে দিক থেকে নাম্বারিং করলে সেন্টার সবচেয়ে লম্বা হয়, অর্থাৎ কার্বন সংখ্যা আমরা বেশি পাবো, সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এই জন্য এটাকে অবশ্যই বাম থেকে ডান দিকে নাম্বারিং করতে হবে। তাহলে আমরা যখন এটাকে বাম থেকে ডান দিকে নাম্বারিং করে আসব, তখন আমার এই অংশটা পার্শ্ব শিকল হিসাবে থাকবে। এরপরে আমরা যদি আবার একটু আরেকটা এক্সাম্পলের কথা বলি, যেমন এই যৌগটা যদি আমরা একটু খেয়াল করি, যেমন এটাকে আপনি অবশ্যই নাম্বারিং করার সময় বাম দিক থেকে করবেন, কেননা কারণ বাম দিক থেকে করলে এটা 1 2 নাম্বারে কিন্তু আমরা পার্শ্ব শিকলের অবস্থান পাচ্ছি, কিন্তু ডান দিক থেকে করলে কিন্তু পার্শ্ব শিকলের অবস্থানটা 1 2 3 4 নাম্বারে চলে যাবে, তাহলে এই ক্ষেত্রে সম্ভব না। কিন্তু এখানে ব্যাপারটা রয়েছে যে আসলে এখানে তো একাধিক পার্শ্ব শিকল রয়েছে, তো এই ক্ষেত্রে আমার কাজ কি। তো আমি একটু বলি, যখন কোনো মোলের কোনো কার্বন শিকলের মধ্যে একাধিক পার্শ্ব শিকল থাকবে বা 3 4টা 5টাও থাকতে পারে, তখন তাদের যে অবস্থান
নির্দেশক যে সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু আমাকে কমা দিয়ে লিখতে হবে এবং তারপরে হাইপেন, তারপরে হলো অন্যান্য যে কথাগুলো সেগুলো আসবে, অর্থাৎ শব্দমূল প্রিফিক্স যা আছে সবগুলো বলবে। তো যেমন এই যৌগটার নামটা আসলে কী হবে, তা আমরা যেহেতু 2 নাম্বারের 2টা গ্রুপ পেলাম, তো এই জন্য এই নামটা আসলো 2,2। এখন আরও একটা কথা, আসলে 2টা তো একই গ্রুপ, তো এই জন্য আমরা কি মিথাইল মিথাইল 2বার লিখবো না, এই ক্ষেত্রে আপনি গ্রিক শব্দ ব্যবহার করবেন। যেমন আমরা যখন 2 লিখি তখন ডাই হয়, বা 3 লিখলে ট্রাই হয়। তো সুতরাং এই ক্ষেত্রে আমার আসবে ডাই। তো ডাই, আর এই গ্রুপটার নাম হলো মিথাইল, ডাই মিথাইল। তারপরে আমরা এটা লিখলাম মূলত আমার যে পূর্ব পদ সেটা, এরপরে আমরা লিখব আমাদের শব্দমূল। শব্দমূলটা হবে তার মূল শ্রেণী। তো আমরা এখানে মূল শ্রেণীর মধ্যে যে কার্বন দেখি 5টা, তো আমি একটু আগে লিখলাম C5 আছে কি প্যান্ট, তো সুতরাং এখানে আসবে প্যান্ট। এখন তারপর দেখি কার্বন 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 সবগুলো একক বন্ধন। তো আমি বলছিলাম যদি একক বন্ধন থাকে তাহলে অ্যান শব্দটা যুক্ত হবে। তো সুতরাং এই প্যান্টের সাথে যদি আমরা অ্যান শব্দটা যোগ করি তাহলে এই যৌগটার নাম হয় প্যান্টেন। তো এভাবে মূলত যৌগের অ্যালকেনের নামকরণ করে। তবে অ্যালকেনের আরও কিছু নিয়মাবলী আছে, আমরা সেটা নিয়ে একটু কথা। আমরা নামকরণের সুবিধাতে আরও একটা এক্সাম্পল আমি এখানে লিখলাম, আপনারা এই যৌগটা একটু লক্ষ্য করেন। এখানে আমরা যে কথাটা বলছিলাম, আমরা প্রথমে নাম্বারিং করবো বাম দিক থেকে ডান বা ডান দিক থেকে বাম, কিন্তু এখানে নাম্বারিংয়ের সময় এটাও বলছিলাম যে দিক থেকে করলে 500 সিকেলের অবস্থান দ্রুত পাবো। তো এখানে কিন্তু একটু লক্ষ্য করি আমরা যে এটাকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6। এখন এটাকে বাম দিক থেকে ডান দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারে যেমন এই 500 সিকেল পাচ্ছি। আবার যদি বাম দিক থেকে নাম্বারিং করে আসি তখনও কিন্তু 2 নাম্বারে অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে আমরা কি করব? তো এই ক্ষেত্রে ইউপিক সিস্টেমে বলা হয়েছে আপনি নাম্বারিং করার পরে 500 সিকেলের অবস্থান সূচক সংখ্যাগুলো যোগ করবেন। তো আমরা যদি সংখ্যাগুলো একটু যোগ করি, যেমন আমি মনে করেন প্রথমে বাম দিকের অংশটা যদি লিখি বাম, আমরা যখন বাম দিক থেকে নাম্বারিং করলাম তখন দেখি এই 2 নাম্বারে 2টা রয়েছে, এখানে 2 + 2 প্লাস, আর এই 5 নাম্বার একটা রয়েছে +5, তাহলে আমার এখানে যোগফলটা আসে 9। আবার যদি ডান দিক থেকে যখন নাম্বারিং করলাম তখন 500 সিকেল অবস্থান খেয়াল করি, যেমন ডান দিক থেকে করলাম এটা 2 নাম্বারে, তাহলে 2 + 5 নাম্বারে 2টা, তাহলে 5 + 5, তাহলে আমার এখানে আসলো 12। তো এখানে বলা হয়েছে যে দিক থেকে নাম্বারিং করার পর তাদের প্রাপ্ত যোগফলের মান ছোট হবে ওদিক থেকে নাম্বারিংটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই বাম দিক থেকে নাম্বারিং করতে হবে, অর্থাৎ এটা কি আমি কোনো অবস্থাতে ডান দিকে নাম্বারিং করতে পারবো না। এখন আমাদের নাম্বারিং হয়ে গেল। নাম্বারিংয়ের পরে আমরা একটু যৌগটার নাম লিখব। তো যৌগের নামের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এখানে আমরা যে মূলকগুলো আছে সেই মূলকগুলোর নাম আগে হবে, অর্থাৎ আমরা আগে প্রতিস্থাপকের নামটা লিখবো। এখন আমরা যদি প্রতিস্থাপকের নামটা একটু হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে 2 নাম্বারে 2টা, অর্থাৎ 2,2, আবার 5 নাম্বার একটা, তাহলে 5, তারপর আপনি অবশ্যই হাইপেন দিবেন। তাহলে এই যে 3টা হলো, আমরা জানি 3 নাম্বার হচ্ছে ট্রাই। একই গ্রুপ হওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই গ্রিক শব্দটা আসবে ট্রাই, আর এই গ্রুপটার নাম হলো মিথাইল, তাহলে এইটা হলো ট্রাই মিথাইল। এরপরে প্রতিস্থাপকের পরে আমাদের আসবে শব্দমূলটা। তো শব্দমূলটা কি হবে, আমাদের এখানে মূল কার্বন রয়েছে 6টা, অথবা মোট কার্বন 6টা। যদি কার্বন 6টা হয় তাহলে আমাদের হয় হেক্স, আর এটা যেহেতু অ্যালকেন শ্রেণী বা কার্বন কার্বন একক বন্ধন আছে এই জন্য নামের শেষে অ্যান শব্দটা দিতে হবে। তাহলে এটা হবে হেক্স যোগ অ্যান = হেক্সেন। তো এভাবে এটা নামকরণ হয়। এখন আমি আরেকটা রুলসের কথা বলি। দেখা যাবে মূল শ্রেণীর মধ্যে যদি ভিন্ন ভিন্ন 500 শিক্ষক থাকে বা ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক থাকে তখন আমরা কিভাবে নাম্বারিং করব। তো এই ক্ষেত্রে বলা হয়েছে আপনি ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী লিখবেন, অর্থাৎ আমরা যেভাবে ABCD পড়ি ওভাবে। তো এটা আমরা একটা এক্সাম্পল দিই।
এখন আমরা একটু আগে যে রুলসের কথা বললাম সেই রুলস অনুযায়ী যদি আমরা একটা অ্যাপ্লিকেশান লিখলাম আমি এখানে, যদি একটু খেয়াল করেন, যেমন এখানে প্রতিস্থাপক হিসেবে আছে CH3 অর্থাৎ মিথাইল, আবার আছে C2H5 অর্থাৎ ইথাইল, এবং ক্লোরো অর্থাৎ যেটা উচ্চারণ আমরা সি আসে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, তো অ্যালফাবেট অনুযায়ী লিখবো। আমরা যদি এটাকে অ্যালফাবেট অনুযায়ী সাজাই তাহলে আমাকে অবশ্যই আগে সি, তারপর লিখতে হবে ই, তারপর লিখতে হবে এম। অর্থাৎ এই নাম্বারিং করব আমরা, নাম্বারিং করার পরে প্রতিস্থাপক লেখার সময় অবশ্যই এই ক্রমটাকে মেনটেন করবো, অর্থাৎ অ্যালফাবেটের ক্রম অনুসারে। এখন নাম্বারিং করলাম এটাকে আপনার এখানে 2 নম্বরে, আপনারা যদি বাম দিক থেকে করেন 2 নম্বরে প্রতিস্থাপক পাবেন, বা ডান দিক থেকে করলে 2 নম্বর পাবেন, এটা যে কোনো দিয়ে করা যাবে। এটাকে আমরা একটু বাম দিক থেকে করলাম 1 2 3 4 5। এখানে মূল চেইনে 5টা কার্বন দেখা যায়, এবং প্রতিস্থাপকের যদি কথা আসে তো আমরা প্রথমে সি, তো সি এর যে অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, সি এর অবস্থান হলো 4 নম্বরে। তো সুতরাং আমরা আগে প্রথমে 4 ক্লোরো, তারপর অবশ্যই কমা দিবেন, এরপর হলো ই। তো ই এর অবস্থান অর্থাৎ ইথাইলের অবস্থানটা আমরা এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছি, তাহলে হবে 3 ইথাইল, তারপর কমা দিব, তারপর হচ্ছে এন মিথাইল। তো মিথাইলের অবস্থানটা আমাদের এখানে 2 নম্বরে রয়েছে, তাহলে 2 মিথাইল, তারপর মূল চেইন এখানে 5টা কার্বন রয়েছে, সুতরাং 5টা কার্বনের জন্য প্যান আর অ্যালকেন শ্রেণী এন শব্দটা যুক্ত হয়, সুতরাং এটা হবে প্যান্টেন। অর্থাৎ 4 ক্লোরো 3 ইথাইল 2 মিথাইল প্যান্টেন। তো এইভাবে আসলে আমরা অ্যালকেন শ্রেণীর যৌগগুলোকে নামকরণ করে থাকি। এখন আমি কিছু যৌগ থেকে কিভাবে তার গঠনটা লিখবে সেটা দেখছি। ধরেন একটা এক্সাম্পল, টু টু ডাই ইথাইল থ্রি ফ্লোরো ফোর মিথোক্সি হেক্সেন। মনে করেন আমি এরকম একটা যৌগ লিখলাম 2 ডাই ইথাইল 3 ফ্লোরো 4 মিথোক্সি হেক্সেন। আসলে এই ধরনের যদি যৌগ দেওয়া থাকে তাহলে তার গাঠনের সংকেতটা আমরা কিভাবে লিখব? এখন এই গাঠনের সংকেত লেখার জন্য আপনি কিছু নিয়ম খেয়াল করবেন। প্রথমত ওই যৌগের শেষের থেকে আপনি শুরু করবেন। তো শেষের থেকে মিনস যেমন এখানে আছে হেক্সেন, তো হেক্স যেহেতু আমরা জানি তার মানে হচ্ছে এখানে 6টা কার্বন রয়েছে এবং এন শব্দটা দিয়ে বোঝাচ্ছে অ্যালকেন। তাহলে আমরা প্রথমে কার্বন কার্বন একক বন্ধন দিয়ে 6টা কার্বন দিয়ে দিব, 1 2 3 4 5 দেন 6। এটাকে আমি আমার মতো করে নাম্বার দিয়ে দিলাম 1 2 3 4 5 6। তাহলে একটা বিষয় গেছে, আমি প্রথমে এখানে 6টা কার্বন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে এরপরে আগে একটু আগাইতে হবে, অর্থাৎ এই যে নাম্বারিংগুলো দেওয়া আছে নাম্বারিংয়ের দিকে। এখানে আমরা দেখব 4 নম্বরে মিথোক্সি গ্রুপ রয়েছে। তো মিথোক্সি গ্রুপ হলো কি OCH3। এবং এই মূলকটা বা এই প্রতিস্থাপনটা আমরা 4 নম্বর দিব এবং আমি এখানে 4 নম্বরে OCH3 দিলাম। তারপরে 3 নম্বরে ফ্লোরো রয়েছে, তাহলে আমরা 3 নম্বরে ফ্লোরো দিব, ফ্লোরিন
যে 3 নম্বরে ফ্লোরো, তাহলে 3 নম্বরে ফ্লোরো দিলাম। আবার 2 অর্থাৎ 2 নম্বরে 2টা হবে, ডাই যেহেতু বলা আছে ইথাইল মূলক, আমরা জানি ইথাইল মূলক হলো C2H5। তাহলে এই মূলকটা যদি আমরা এখানে 2 নম্বরে দিই C2H5, তাহলে উপরে একটা দিতে হবে C2H5। তারপর বাকি কার্বনগুলোর সাথে আমরা এখানে তার যোজনী হিসাব করে হাইড্রোজেন দিয়ে দেবো। তো আমরা যদি দেখি তাহলে এখানে 3টা হাইড্রোজেন দেওয়া লাগবে, এখানে দেওয়া লাগবে না, আর এখানে একটা হাইড্রোজেন দেওয়া লাগবে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে 2টা দিতে হবে, আর এখানে 3টা দিতে হবে। তো এভাবে মূলত তার যৌগগুলো লিখে। তো এরকম আরও অনেক যৌগ আছে। আপনি যখন অ্যালকেনের এই আজকের ক্লাসটা দেখবেন, এই কিছু এক্সাম্পল আপনি বাসার মধ্যে প্র্যাকটিস করবেন। তারপরেও আপনারা যদি সমস্যা ফেস করেন তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি সেটা আবার কি আপনাদের সলভ করার চেষ্টা করব। এখন আমি কিছু সাইক্লিক যৌগ নিয়ে কথা বলি। আপনারা একটু খেয়াল করবেন, সাইক্লো এই শব্দটা আমি হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগে বলছিলাম। যেমন দেখেন এইরকম একটা শেপ, এখন এই শেপে মূলত 4টা কার্বন আছে, 1 2 3 4। এখন এই যে যৌগগুলা এগুলো কিন্তু অ্যালকেন শ্রেণী, কেননা কারণ এখানে এই 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বনের সাথে কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত। এখন এই যৌগগুলাকে সাইক্লো যৌগ বলা হয়। তো এইটার নাম কি হবে? এটার নাম হবে সাইক্লো, এখানে মূল কার্বন রয়েছে কিন্তু 4টা, তো সাইক্লো বিউটেন। এখন এই ধরনের যৌগের মধ্যে যদি কখনো পার্শ্ব শিকড় থাকে, যেমন আমি এই যৌগটা দেখি বলি, যেমন আমি এখানে একটা CH3 দিলাম, বা এখানে একটা CH3 দিলাম, বা আপনি C2H5 দিতে পারেন। তাহলে এই যৌগটার নাম্বারিং কীভাবে করবো? এখন এখানে আপনি খেয়াল করবেন, এই সাইক্লো যৌগের মধ্যে যে দিক থেকে নাম্বারিং করলে আমরা পার্শ্ব শিকড়টা আগে পাবো। তো এখন আমি পার্শ্ব শিকড় অবস্থান যেহেতু এখানে আছে, তাহলে এটাকে 1 ধরতে পারি, বা এটাও 1 ধরতে পারেন। তাহলে 1 2 3 4, তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বারে কিন্তু পার্শ্ব শিকড় রয়েছে। আর এই যে পার্শ্ব শিকড়ের মধ্যে একটা হলো ইথাইল আর একটা হলো মিথাইল। তো আমরা অ্যালফাবেট এর ক্রম অনুসারে লিখবো আগে ই। তো সুতরাং ই মানে হচ্ছে কি ইথাইল, তো ইথাইলটা কত নাম্বার আছে? 1 নাম্বারে। তাহলে এটা হলো 1 ইথাইল, 3 নাম্বারে মিথাইল। তারপর মূল যে যৌগটা, মূল যৌগ মানে হচ্ছে আমাদের এখানে বিউটেন ছিল, বিউটেন। তো এভাবে কিছু আমাদের সাইক্লিক যৌগ রয়েছে যাদের আপনি ইজিলি নামকরণ করতে পারবেন। তো এগুলা আমাদের মূলত এই অ্যালকেনের আজকের যে আলোচনা, অ্যালকেনের নামকরণ সেটা। তো যাই হোক, সেক্ষেত্রেও আমি মোটামুটি আজকে এখানে শেষ করলাম। যদি আপনাদের এই ক্লাস ভালো লাগে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।